নমস্কার। আজ আমরা আলোচনা করব অম্বুবাচী ২০২৫ নিয়ে। মানে হাতে যা তথ্য পাওয়া গেছে সেগুলো একটু বিস্তারিতভাবে দেখব। হ্যাঁ, নমস্কার। এই উৎসবটার সময়সূচি, এর নিয়মকানুন আর এর পেছনের যে আধ্যাত্মিক বা সাংস্কৃতিক দিকটা, সেটাই বোঝার চেষ্টা করব আমরা। আচ্ছা, তো অম্বুবাচী মানেই তো আমরা জানি আসামের কামাখ্যা মন্দিরে সেই বিশেষ উৎসবটা। একদম। মূল ধারণাটা হলো, লোকবিশ্বাস অনুযায়ী এই সময়ে দেবী কামাখ্যা ঋতুমতী হন, আর সেই জন্য মন্দির কিছুদিনের জন্য বন্ধ থাকে। এটা আসলে বলতে গেলে নারী শক্তি, উর্বরতা আর প্রকৃতির একটা উদযাপন। প্রকৃতির উদযাপন। তাহলে যারা ২০২৫-এ কামাখ্যা যাওয়ার কথা ভাবছেন তাদের জন্য সময়টা জেনে রাখা খুব দরকারি। ঠিক। তথ্য অনুযায়ী অম্বুবাচী প্রবর্তী যখন শুরু হচ্ছে আর মন্দির বন্ধ হচ্ছে, সেটা হলো ২২শে জুন, রবিবার, সকাল ৯:১৫। ২২শে জুন, রবিবার, সকাল ৯:১৫। হ্যাঁ। আর শেষ হচ্ছে কবে? মানে মন্দির আবার খুলবে কখন? নিবৃত্তি বা শেষ হচ্ছে ২৬শে জুন, বৃহস্পতিবার, সকাল ৬:৩০। সেদিন থেকে আবার দর্শন করা যাবে। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখা ভালো, তিথি বা পঞ্জিকা ভেদে কিন্তু সময় সামান্য এদিক ওদিক হতে পারে। আচ্ছা আচ্ছা, এই যে প্রকৃতির চক্রের সাথে দেবীর ঋতুচক্রকে মেলানো, এর তাৎপর্যটা তাহলে বেশ গভীর, তাই না? অবশ্যই। হিন্দু শাস্ত্রে তো দেবী কামাখ্যাকে প্রকৃতিরই একটা রূপ বলে মনে করা হয়। তো তার এই অবস্থাটা প্রকৃতির স্বাভাবিক নিয়মকেই সম্মান জানানো। আর এটা নারী শক্তিকে যে কত পবিত্র আর সম্মানীয় চোখে দেখা হয়, তারই একটা বার্তা দেয়। হুম। আর তাছাড়া যারা শক্তি উপাসক বা তান্ত্রিক সাধনা করেন, তাদের জন্য এই সময়টা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ সাধনার সময় এটা। এই সময়টাকে তো অসহজকাল বলা হয়, তাই না? এর সাথে কিছু নিয়মও জড়িয়ে আছে নিশ্চয়ই। হ্যাঁ, অসহজকাল। এই ৩-৪ দিন মন্দির তো বন্ধই থাকছে, তাই নিত্য পূজা বা কোনো যজ্ঞ এসব হয় না। আচ্ছা। সাংসারিক দিকেও, যেমন ধরুন বিয়ে বা নতুন বাড়িতে ঢোকা, অন্নপ্রাশন, এই সমস্ত শুভ কাজ বন্ধ রাখা হয়। এমনকি কৃষিকাজও। হ্যাঁ, প্রকৃতির প্রতি সম্মান জানিয়ে কৃষিকাজ, বীজ বোনা বা ধরুন মাটি খোঁড়া, ফসল কাটা, এগুলোও বন্ধ থাকে। মূল জোরটা থাকে সংযম আর বিশ্রামের ওপর। তাহলে এই সময়টায় বাইরের কাজকর্ম একটু কমিয়ে নিজের দিকে মন দেওয়া। কি কি করা উচিত এই সময়টায়? মানে ডুজগুলো কি কি? মূলত সংযম, সেটা শারীরিক, মানসিক এবং কথার ক্ষেত্রেও। ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আর এই সময়টা তো ধ্যান, জপ বা ইষ্টদেবতার নাম স্মরণ করার জন্য খুব ভালো। আর খাওয়া দাওয়ার ব্যাপারে? আহারের ক্ষেত্রে সাত্ত্বিক খাবার, একদম হালকা, নিরামিষ খাবার, যা মনকে শান্ত রাখে আর কি। অনেকে উপবাসও করেন, ফলমূল খাওয়া যেতে পারে। আর নিবৃত্তির পর অম্বুবাচী শেষে দেবীর দর্শন করাটাও একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। বোঝা গেল। একটা শুদ্ধতা আর আত্মনিয়ন্ত্রণের ব্যাপার। আর কোন কাজগুলো একেবারেই করা উচিত নয়, মানে ডোন্টস? দেখুন, প্রথমেই হলো কোনো নতুন বা শুভ কাজ শুরু না করা। মন্দিরে ঢোকা বা বাড়িতে পুজো করা, ঠাকুরঘরে প্রদীপ জ্বালানো কিন্তু এই সময় বারণ। ও আচ্ছা। আর খাবার দাবারের ক্ষেত্রে আমিষ, মাছ, মাংস, ডিম এসব তো চলবেই না, এমনকি রসযুক্ত খাবারও এড়িয়ে চলতে বলা হয়। শাস্ত্রমতে পায়েসের মতো মিষ্টি জিনিসও এই অশৌচকালে না খাওয়াই বিধেয়। পায়েসও? হ্যাঁ। আর কৃষিকাজ বা মাটি সংক্রান্ত কোনো কাজ তো বন্ধই। আর শাস্ত্রীয়ভাবে যৌন সম্পর্ক বর্জনীয় এই সময়। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস চোখে পড়ল তথ্যে। এই যে পায়েস আর ইলিশ মাছের বিষয়টা, শাস্ত্র বলছে অশৌচকালে এসব খাওয়া ঠিক না, কিন্তু বাংলার কোনো কোনো জায়গায় নাকি এটা রীতি, লোকাচার। ঠিক ধরেছেন। এটা আসলে শাস্ত্র আর লোকাচারের একটা মিশ্রণ বা কখনো কখনো সংঘাতও বলা যায়। শাস্ত্রীয় দিক থেকে দেখলে অশৌচকালে সংযমটাই আসল। তাই উৎসব করে ভালো মন্দ খাওয়া, বিশেষ করে পায়েস বা ইলিশ মাছের মতো রাজসৈক বা তামসিক খাবার তো অনুচিত। কিন্তু তাও কোথাও কোথাও হয়। হ্যাঁ, কিন্তু কিছু পারিবারিক বা স্থানীয় ঐতিহ্যে এমনটা দেখা যায় যে দেবীকে হয়তো নিবেদন করে নিজেরা খাচ্ছেন। এটা হয়তো তাদের ভক্তির একটা নিজস্ব ধারা, যদিও এর শাস্ত্রীয় অনুমোদন সেভাবে নেই। আসলে মূল কথাটা হলো শ্রদ্ধা আর সংযম, সেটা যে পথেই প্রকাশ পাক না কেন। এই শাস্ত্র আর লোকাচারের বিষয়টা সত্যি ভাবার মতো। আচ্ছা, এই সময়ে বিধবাদের জন্য কি কোনো অতিরিক্ত বা বিশেষ কঠোর নিয়ম থাকে?
না, মানে প্রাপ্ত তথ্য বা শাস্ত্র অনুযায়ী যদি দেখি, বিধবাদের জন্য আলাদা করে কোনো কঠিন নিয়ম চাপানো হয়নি। অম্বুবাচীর যে সাধারণ নিয়মগুলো আছে, পুজো না করা, সংযম পালন করা, সাত্ত্বিক আহার করা, এগুলো তো আসলে সবার জন্যই প্রযোজ্য। হুম। আর বিধবারা তো অনেকেই সারা বছরই বেশ সংযমী জীবন কাটান, তাই তাদের কাছে এই নিয়মগুলো হয়তো খুব একটা নতুন বা কঠিন মনে হয় না। মূল ফোকাসটা সবার জন্যই সংযম আর বিশ্রাম। এত নিয়ম কানুন, সংযম, অশৌচ, তা সত্ত্বেও কামাখ্যায় তো এই সময়ে প্রচুর ভিড় হয়। ওহ, সে বিপুল সমাগম! প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত, সাধু, সন্ন্যাসী, তান্ত্রিক, এমনকি সাধারণ পর্যটকেরা পর্যন্ত আসেন। এটা ভারতের অন্যতম বড় একটা ধর্মীয় মিলনক্ষেত্র বলা যেতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই। ব্যবস্থাপনারও বিশাল আয়োজন করতে হয়। অবশ্যই। রাজ্য সরকারকে নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা, যাতায়াত, থাকা খাওয়া সবকিছুর জন্য বিরাট আয়োজন করতে হয়। ওই কটা দিন কামাখ্যা মন্দির চত্বর একেবারে অন্য রূপে জেগে ওঠে। সব মিলিয়ে তাহলে বোঝা গেল, অম্বুবাচী শুধু পঞ্জিকার একটা তিথি নয়, এটা তার চেয়ে অনেক বেশি কিছু। প্রকৃতি, নারী শক্তি আর এক ধরনের আধ্যাত্মিক বিশ্রাম বা পুনর্নবীকরণের প্রতীক। মূল বার্তাটা হল শ্রদ্ধা, সংযম আর প্রকৃতির যে নিজস্ব ছন্দ, তাকে সম্মান জানানো। একদম তাই। আর এখানেই হয়তো একটা প্রশ্ন আমাদের ভাবায়, যে এই উৎসবগুলো কিভাবে আমাদের শেখায়। মানে একদিকে শাস্ত্রীয় নিয়মকানুনের কঠোরতা, আর অন্যদিকে স্থানীয় লোকাচার বা বিশ্বাস। এই দুটোর মধ্যে ভারসাম্য রেখে একটা সমাজ বা একজন ব্যক্তি কিভাবে নিজের ভক্তি বা বিশ্বাসকে পালন করে। প্রাচীন ঐতিহ্য আর আজকের জীবনযাত্রা, এই দুটোর মেলবন্ধন কিভাবে সম্ভব হয়, এটা সত্যি একটা গভীর চিন্তার বিষয় রেখে গেলেন আপনি। হ্যাঁ, এই নিয়েই হয়তো আমাদের আরও ভাবা উচিত।